টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা। কাল যাবেন টুঙ্গিপাড়া। প্রথম কার্যদিবসে সচিবালয়ে নবনিযুক্ত মন্ত্রীরা কাজের গতি বাড়ানোর প্রত্যয়। প্রশাসন অত্যন্ত গতিশীল হবে, অত্যন্ত দক্ষ হবে এবং জনবান্ধব হবে। আমি মনে করি গুড গভর্নেন্স ইজ দ্য বিগ চ্যালেঞ্জ। মেধা, মনন, দেশাত্মবোধের সমন্বয় ছাড়া দেশ পরিবর্তন করা সম্ভবপর না। বন্ধু রাষ্ট্র, আমরা তাদেরও সহযোগিতা আপনার কামনা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি শিরিন আক্তার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির শর্ত নিয়ে জোট গঠন হয়নি বললেন ওবায়দুল কাদের। প্রয়োজনে আগামীতে সম্প্রসারণ। নির্বাচন, সংসদ, সরকার সবই প্রত্যাখ্যান ঐক্যফ্রন্টের। জাতীয় সংলাপের ঘোষণা, ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন নেতারা। 2018 সালেই দেশে 418 শিশু হত্যা, ধর্ষণের পর হত্যা 60। তথ্য শিশু অধিকার ফোরামের। বিচারে দীর্ঘসূত্রিতাই কারণ বলছেন সমাজবিজ্ঞানীরা। তদারকি আর প্রযুক্তি নির্ভর কৃষিতেই অর্থনৈতিক দেশের তালিকায় বাংলাদেশের উন্নতি বলছেন বিশ্লেষকরা। 2033 সালের আগেই উন্নীত হবে 24তম দেশে, প্রত্যাশা ব্যবসায়ীদের। এবং স্তম্ভশূন্য রেখায় থাকা রোহিঙ্গাদের সরাতে মিয়ানমারের নতুন পায়তারা। খালের উপর নির্মাণ হচ্ছে সেতু, বর্ষায় চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টার কিছু আগে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। এর আগে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় না থাকা নিয়ে শরিকদের সঙ্গে কোনো টানাপোড়েন নেই আওয়ামী লীগের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো দেশ পরিচালনার দায়িত্বে এসেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পরদিনই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই প্রধানমন্ত্রী হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের পাশে নিয়ে দেশের জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকার প্রধান। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতির পিতার স্বপ্ন পূরণের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার কথা লিপিবদ্ধ করেন বঙ্গবন্ধু কন্যা। এর আগে মঙ্গলবার বেলা 10টায় নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত সদস্যদের নিয়ে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি হিসেবেও। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুনরায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মন্ত্রিসভা গঠন নিয়ে কোনো শরিক দলের সঙ্গে টানাপোড়েন নেই আওয়ামী লীগের। জনস্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা কাজ করব, পারফরমেন্স করব, সেটাই আমাদের অঙ্গীকার। জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে। তাহলে জাতীয় পার্টি তো সেটা মেনে নিয়েছে এবং তারা বিরোধী দলে আছেন, এটি নিয়ে তো কোনো প্রশ্ন ওঠেনি। আমার মনে হয় এই বিষয়টা টানা পোড়েনের বিষয় নয়। আমরা এটা হয়তো বোঝাবুঝির একটা ভুল আছে, তো সেটা ঠিক হয়ে যাবে। এছাড়া মন্ত্রিসভা থেকে বাদ পড়া নেতারা দলের কাজে মনোনিবেশ করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার ও দলকে আলাদা রাখতেই এবার এমন সিদ্ধান্ত দলীয় প্রধানের। দলের কাজও কিছু লোক বেশি করে মনোনিবেশ করুক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
এদিকে আগামীকাল গোপালগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেবে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। মন্ত্রিপরিষদের নবনিযুক্ত সদস্যরাও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে। কর্মসূচি শেষে দুপুর 12:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন সফর উপলক্ষে আমরা ইতিমধ্যেই সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে কাজ শুরু করেছে। 9 তারিখে আরো বিশাল পরিসরে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যগণ কাজ করবে। দায়িত্ব বুঝে নিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পাশাপাশি জানিয়েছেন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়ে সর্বস্তরে সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার করেন তারা। সচিবালয়ে সাজ রব, নতুনদের বরণে উৎসব মুখর পরিবেশ। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা ছিল। নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীরা তাই নিজ নিজ কার্যালয়ে আসতে শুরু করেন দুপুর থেকে। ফুলাল শুভেচ্ছা, আন্তরিক করমর্দন, উষ্ণ অভিনন্দন ছিল তাদের অপেক্ষায়। সেসব আনুষ্ঠানিকতা সেরে কথা বললেন আগামী দিনগুলোর পরিকল্পনা নিয়ে। উন্নয়নের যে আমরা রোল মডেল তৈরি হয়েছে সারা বিশ্বে, সেটা ধরে রাখতে হলে নিরাপত্তার বিকল্প কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্বাচন ইস্তেহার ঘোষণা করেছেন সেটা বাস্তবায়নের জন্য এবং আমাদের চলমান যেগুলি রয়েছিল প্রজেক্ট, সেগুলি বাস্তবায়নের জন্য আমাদের যা যা করণীয় আমরা করব। মেধা, মনন, দেশাত্মবোধের সমন্বয় ছাড়া দেশ পরিবর্তন করা সম্ভবপর নয়। সেই ক্ষেত্রে আমাদের সবার সম্মিলিত ভূমিকা রাখতে হবে। আমি মনে করি গুড গভর্নেন্স ইজ দ্য বিগ চ্যালেঞ্জ। আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ নেওয়াতে বিশ্বাসী। করাপশনের জিরো টলারেন্সের কথা নির্বাচনী ইস্তেহারে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। আমাদের যারা বন্ধু রাষ্ট্র, যত রাষ্ট্র আছে, আমরা তাদেরও সহযোগিতা আপনার কামনা করব, তাদেরও পার্টনারশিপ আমরা কামনা করব। সেই পার্টনারশিপটা আমরা চাই সলিড বেস, আমাদের ট্রাস্ট এবং সভরেন্টির বেসিসে। গত 10টি বছরে সরকারের যত অর্জন, সেই অর্জনকে, বিশেষ করে এই মন্ত্রণালয়ের যত অর্জন, সেগুলোকে আরও সুসংহত করা এবং যেখানে আরও যা কিছু করা প্রয়োজন সে কাজগুলো করার ক্ষেত্রে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। প্রশাসন অত্যন্ত গতিশীল হবে, অত্যন্ত দক্ষ হবে এবং জনবান্ধব হবে, যাতে করে গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত এই জনপ্রশাসনের সমস্ত সেবাগুলো অত্যন্ত সহজ সাবলীলভাবে পেতে পারে। স্বচ্ছতা নিশ্চিত করবার জন্য, এফিসিয়েন্সি নিশ্চিত করবার জন্য এই পুরো শিক্ষা সেক্টরে আপনাদের সকলের সহযোগিতা কাম্য। অনেকে পুরনো ঠিকানায় ফিরলেও মন্ত্রণালয়ে তাদের নতুন করেই বরণ করে নেওয়া হয়। আগামী দিনে সরকারের সামনে নানা চ্যালেঞ্জ, আর এই কাজটি সামনে থেকে যারা নেতৃত্ব দেবেন তারা বলছেন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি নিশ্চিত করতে হবে সুশাসনও। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন, সংসদ, সরকার সবই প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আবারও ভোট অনুষ্ঠানের দাবি জানিয়ে জাতীয় সংলাপ আয়োজন, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের ও নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কর্মসূচি ঘোষণা করেছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন এই জোট। বিকেলে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এই জোটের নেতারা বলেন, দেশের মানুষ যে নির্বাচন আশা করেছিল তা হয়নি। মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাসভবনে স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম রব, মাহমুদুর রহমান মান্না সহ শীর্ষ নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নীল নকশা অনুযায়ী প্রহসনে নির্বাচন করেছে ক্ষমতাসীনরা। নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনের নিকট আমাদের জোর দাবি হচ্ছে, অনতিবিলম্বে নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফলের সঠিক অনুলিপি প্রদানের ব্যবস্থা করা হোক।
জনগণ যেন কেন্দ্রভিত্তিক ফলাফলের অনুলিপি পাওয়ার পর তা আদালতে উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করতে পারে যে 30 ডিসেম্বর সংবিধান অনুযায়ী আদালতে কোনো নির্বাচন হয়নি। বাংলাদেশের জনগণ নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে পুনরায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছে। নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করে মামলা করার কথা জানিয়ে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন ফ্রন্টের এই শীর্ষ নেতা। একটি জাতীয় সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এবং নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এফেক্টেড যে সমস্ত এলাকাগুলো আছে, কনস্টিটিউশনগুলো আছে, সেগুলোতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সফর করবেন। জনগণকে সঙ্গে নিয়ে তারা পরবর্তী কর্মসূচি এবং তাদের দাবি যে আপনার একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, সেই দাবিকে আরো জোরদার করবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন বক্তব্য দেওয়ার 5 দিন পর নিজের অবস্থান থেকে সরে আসলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, নির্বাচন পরবর্তী 3রা জানুয়ারি তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় গত 3রা জানুয়ারি নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের জন্য ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। তফসিলের আগে পরে সুষ্ঠু নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা বললেও সেদিন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সিইসি সহ সবাইকে ধন্যবাদ জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কমিশনের সঙ্গে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বারবার মতানৈক্য হওয়ার পর হঠাৎ করেই তার এমন বক্তব্য নজরে আসে সবার। এর 5 দিন পর আবারও ভিন্ন সুর এই কমিশনারের কণ্ঠে। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের লিখিত বক্তব্য পড়ে শোনান তিনি। মাহবুব তালুকদার বলেন, তার বক্তব্য গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। বিগত 3 জানুয়ারির অনুষ্ঠানটি ছিল ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। কাউকে প্রশংসাসূচক কথা বলে ধন্যবাদ জানাতে হয় এবং সেটাই সৌজন্যের প্রকাশ। আমার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যকে রাজনৈতিকভাবে বিচার বিশ্লেষণ করা ঠিক হবে না। এই নির্বাচন কমিশনার দাবি করেন, অংশগ্রহণমূলক নির্বাচনই ইসির প্রাপ্তি। সব দল অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে এর সম্পর্ক নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া একটি প্রাথমিক প্রাপ্তি। আসল কথা হচ্ছে নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে কিনা এবং বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা। নির্বাচন গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও কোনো লাভ নেই। লিখিত বক্তব্যের বাইরে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি মাহবুব তালুকদার। গ্রহণযোগ্যতা নিয়ে রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। 1 মাসের মধ্যে মজুরি কাঠামোর অসঙ্গতি দূর করার আশ্বাস শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর। পোশাক খাতকে বিশৃঙ্খল করতে তৎপর এক শ্রেণী, বললেন বাণিজ্য মন্ত্রী। বিচারের দীর্ঘসূত্রতার কারণেই দেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা কমছে না বলে মনে করেন শিশু বিশেষজ্ঞ ও সমাজবিজ্ঞানীরা। বেসরকারি তথ্যানুযায়ী শুধু 2018 সালেই দেশে 418টি শিশু হত্যার ঘটনা ঘটেছে, যেখানে ধর্ষণের পর হত্যা করা হয়েছে 60 জনকে। শিশু হত্যা বন্ধ করতে আইন প্রয়োগের পাশাপাশি নাগরিকদের সচেতনতাও জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ জাকিবের রিপোর্ট। রবিবার সন্ধ্যায় রাজধানীর গ্যান্ডারিয়ায় 2 বছরের এক শিশুকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। এর 2 দিন পরই সোমবার ডেমরার কোনাপাড়া শাহজালাল রোডের এক বাসা থেকে উদ্ধার করা হয় আরও 2 শিশুর লাশ। পুলিশের ধারণা তাদের অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে ঘটছে এমন নানা অমানবিক ঘটনা। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী গত বছর দেশে শিশু হত্যা হয়েছে 418টি, যেখানে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে 60টি শিশুকে, আর অপহরণ করে হত্যার ঘটনা ঘটেছে 31টি। এছাড়া 53টি শিশু হত্যা হয়েছে নিজ মা বাবার হাতেই। সংগঠনটির মতে শিশু হত্যার বিচারে তেমন কোনো দৃষ্টান্ত না থাকায় অপরাধীরা থামছে না। শিশু হত্যা এটা তো বলতে শুনতেও খারাপ লাগে। শিশু হত্যা বা শিশু খুন বন্ধ তো হচ্ছেই না, বরং বাড়ছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই 2টা প্রবণতা কাজ করে, অ্যানিমেলিটি আর রেশনালিটি। মানুষের মধ্যে যখন পাশবিকতাটাই ডমিনেট হয়ে দাঁড়ায় তখন মানুষ হয় সবচেয়ে হিংস্র প্রাণী। সামাজিক বিজ্ঞানীরা বলছেন, পরিবারের সদস্যদের সচেতনতার পাশাপাশি বন্ধ করতে হবে মাদকের বিস্তার। তবে সবার আগে অপরাধীদের বিচার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। অন্যদেরকে যেন বিষয়টা শেয়ার না করে সেটা
তাদেরকে বলা যায়, সেজন্য শিশুদের উপরে তাদের মানে দৃষ্টিটা বেশি থাকে। আত্মীয়ের মধ্যেই পুরুষ সদস্য দ্বারা, পরিবারের সদস্য দ্বারাও কিন্তু শিশুরা যৌন হেনস্থার শিকার হচ্ছে। এখন কিন্তু অনেক বয়সী মানুষজনও মাদকের সাথে যুক্ত হচ্ছে, ফলে এক ধরনের বিষণ্ণতা, বিকারগ্রস্ততা তাদেরকে পেয়ে বসছে। সেখান থেকেই শিশুদের সাথে, নারীদের সাথে তারা রেপ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অশালীন কাজকর্ম করে থাকে। পিঠ দেয়ালে ঠেকে গেছে নারীদের ধর্ষণের ব্যাপারে, শিশুদের ধর্ষণের ব্যাপারে। আমাদের এই মুহূর্তে আইনের সঠিক বাস্তবায়ন না হলে এবং যতটা পারা যায় শাস্তি কঠোর না হলে এ থেকে আমরা কোনো রকম উত্তরণের কোনো উপায় নেই। এর বিরুদ্ধে জনমত সংগঠিত করা উচিত, সোচ্চার হওয়া উচিত সবাইকে নিয়ে। এটা এককভাবে কেউ পারবে না, রাষ্ট্রযন্ত্র এককভাবে পারবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন নীতি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলেই বিশ্বের শীর্ষ 24 অর্থনীতির দেশের একটি হবে বাংলাদেশ। সেটিও হবে মাত্র 14 বছরেই। ব্যবসায়ীরা বলছেন, চলমান অবস্থা বজায় থাকলে 2033 সালের আগেই 24তম অবস্থানে চলে যাবে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, এমন সম্ভাবনার সামনে বড় বাধা হিসেবে দাঁড়াতে পারে আয় বৈষম্য। জুবাইর ফয়সালের রিপোর্ট। বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে ধারাবাহিকভাবে যে কয়েকটি দেশ অর্থনীতিতে উচ্চ প্রবৃদ্ধির হার ধরে রেখেছে তার অন্যতম বাংলাদেশ। সরকারের সর্বোচ্চ তদারকিতে ব্যাপক পরিবর্তন এসেছে যোগাযোগ অবকাঠামো, প্রযুক্তি নির্ভর কৃষিখাত কিংবা রফতানি খাতেও, যার স্বীকৃতি হিসেবেই যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা CEBR এর রিপোর্ট বলছে, 14 বছরে 17 ধাপ এগিয়ে 2033 সালে বাংলাদেশ হবে শীর্ষ অর্থনীতির 24তম দেশ। এমনকি এ সময়ে অর্জিত হবে গড়ে 7% প্রবৃদ্ধি। যদিও ব্যবসায়ীরা মনে করছেন আরও আগেই লক্ষ্য পূরণ করবে বাংলাদেশ, সেজন্য বাড়াতে হবে করদাতার সংখ্যা, নিশ্চিত করতে হবে দুর্নীতিমুক্ত সেবা খাত। 18 কোটি মানুষের মধ্যে দুর্নীতিবাজ কিন্তু অনেক বেশি না, নিয়ন্ত্রণের মধ্যে আছে সবকিছু। যারা ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, এদেরকে কোনো কিছুই আর নতুন করে ইম্পোজ না করে তাদেরকে ব্যবসা করার মতন পরিবেশ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে সব ব্যাংকের এমডিদেরকে ডেকে, চেয়ারম্যানদেরকে ডেকে, যে এটা যেভাবে হোক সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। কিন্তু সেটা সরকারি ব্যাংকগুলি কিন্তু মানছে, প্রাইভেট ব্যাংক কিন্তু মানতেছে না। প্রাইভেট ব্যাংক কিন্তু এখনও 12-13% নিচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, টেকসই উন্নয়নের স্বার্থেই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে আয় বৈষম্য। প্রাতিষ্ঠানিক উন্নয়নের মূল দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের কাছে রেখে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিতেরও আহ্বান তাদের। অঙ্ক কথা বলে, তো এখানেও অঙ্কের উপরে ভিত্তি করেই কথাগুলো বলা হয়েছে। প্রত্যেকবার 7.5 ভাগ বা 8 ভাগ করা বেশ কঠিন কাজ হবে, কিন্তু এটা সম্ভব যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি। বাংলাদেশ এখন চরম বৈষম্যের একটি দেশ, অর্থাৎ আমার আয়ও বেশি এবং সেই টাকা ওই টপ 5% লোকের কাছে সীমাবদ্ধ থাকে। 2003 থেকে 2018 পর্যন্ত অর্থনীতির নানা সূচকের অগ্রগতি অবনতি নিয়ে CEBR এর প্রতিবেদনের ভিত্তিতেই 193টি দেশের বার্ষিক অবস্থান মূল্যায়ন করেছে ওয়ার্ল্ড ইকোনমিক লীগ। সংস্থাটির সমীক্ষা বলছে, 2019 সাল হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 1 মাসের মধ্যে পোশাক শিল্প শ্রমিকদের মজুরি কাঠামো সহ সব অসঙ্গতি দূর করার আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। বিকেলে শ্রম অধিদপ্তর ভবনে আয়োজিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই আশ্বাস দেন। এ সময় পোশাক খাতে অরাজকতা তৈরিতে অসাধু এক শ্রেণী তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। গেল রোববার থেকে রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বকেয়া বেতন, নতুন মজুরি কাঠামো সহ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে জরুরি এই বৈঠক বসেন সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে শ্রমিকদের আগামীকাল থেকে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতা আমিরুল হক আমিন। এক মাসের মধ্যে এর সমাধান হবে এবং জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তার কার্যকারিতা হবে। কোন শ্রমিকের মজুরি বেসিক বা গ্রস কমবে না, কিন্তু ভাঙচুর চলবে না, কেউ বরদাস্ত করবে। বাইরে যারা ধ্বংসাত্মক কাজ করছেন, আমরা সবাই একথাও ঠিক করেছি যে তারা ট্রেডের বন্ধু নয়, তারা ট্রেডের লোক নয়, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে। আমাদের এই শিল্পে মালিক এবং শ্রমিক একটা বাইসাইকেলের দুটো চাকা, আমাদের একসাথেই এগোতে হবে।
আগামী 2 মাসের মধ্যে দুর্নীতি অনুসন্ধানে দৃশ্যমান অগ্রগতির আশা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিকেলে রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কমিশনের দেয়া প্রার্থীদের হলফনামা নিয়ে কাজ শুরু হবে বলেও জানান তিনি। আমাদের প্রশ্ন হচ্ছে, দুর্নীতি যিনিই করেছেন বা করবেন, যা করেছিলেন, আমরা তাদের ব্যাপারে আমাদের নলেজে আসলে উই আর গোয়িং টু ক্যাচ দেম। নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত জায়গায় যে সকল অনিয়ম দুর্নীতি আছে আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব, তবে আমরা দমনেও কাজ করব। হলফনামার বিষয়ে আমরা কি করব আপনারা ট্রান্সপারেন্টলি দেখতে পাবেন। সন্ধ্যার সময় আরো থাকছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় এবার দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সিটি গ্রুপ। 108 একর জায়গার উপর হচ্ছে হোসেন্দি ইকোনমিক জোন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তমরু শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের সরাতে নতুন পায়তারা শুরু করেছে মিয়ানমার। সীমান্তে দেশটির অভ্যন্তরে ঘন ঘন গুলিবর্ষণ, রাতে কাঁটাতার ঘেঁষে অতিরিক্ত সৈন্য সমাবেশের পাশাপাশি নতুন করে খালের ওপর সেতু নির্মাণ করছে। এতে বর্ষা মৌসুমে শূন্যরেখা ও স্থানীয় কৃষিজমি পানিতে তলিয়ে যাবে বলে দাবি রোহিঙ্গা ও স্থানীয়দের। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। মিয়ানমারের সব দৃষ্টি যেন বান্দরবানের তমরু সীমান্তে শূন্য রেখায়, যেখানে 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে এসে আশ্রয় নেয় প্রায় 4,500 রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের সরাতে বারবার নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। এজন্য সীমান্তে দেশটির অভ্যন্তরে ঘন ঘন গুলিবর্ষণ, অস্ত্র উঁচিয়ে হুমকি, রাতে সীমান্তে সৈন্য সমাবেশ ঘটানো হচ্ছে। তারপরও নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া ছাড়া শূন্য রেখা ছাড়তে রাজি নন রোহিঙ্গারা। এই জন্য আমরা রোহিঙ্গা এখানে যারা আছে তারা খুব আতঙ্কিত আছে। এবার শূন্যরেখা থেকে রোহিঙ্গাদের সরাতে নতুন পায়তারা শুরু করেছে মিয়ানমার, যে কারণে তমরু খালে নতুন করে তৈরি করছে ব্রিজ। এটি হলে খালে পানি স্বাভাবিক চলাচল বিঘ্ন ঘটবে এবং বর্ষা মৌসুমে শূন্যরেখা বাংলাদেশের অভ্যন্তরের কোনারপাড়া সহ কৃষি জমি পানিতে তলিয়ে যাবে বলে দাবি স্থানীয়দের। রোহিঙ্গা আসার কারণে শুধু এদেরকে এখান থেকে তাড়া দেওয়ার কারণে ওই জিনিসটা করতেছে। আমাদের গ্রাম ডুবে যাবে, ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে। তবে জেলা প্রশাসক জানালেন, খালে নতুন করে ব্রিজ নির্মাণের বিষয়টি নজরে এসেছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করা হবে। স্থানীয় বিজিবির সাথে কথা বলবো এবং আমাদের সরকারের পক্ষে যেটা করণীয় সেটা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের কনসার্ন যে মন্ত্রণালয়গুলো আছে আমরা তাদেরকে জানাবো। তমরু সীমান্তে শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের চিকিৎসা সহ মানবিক সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন, বিজিবি ও আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সহপাঠী ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন এক শিক্ষক। হত্যাকাণ্ডে অভিযুক্ত 3 জনের মধ্যে তারেক নামে একজনকে আটক করেছে পুলিশ। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রিয়জনের মৃত্যুতে এভাবেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে প্রাইভেট পড়তে যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকার এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান জয়। এলাকাবাসী জানায়, এ সময় তাকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একই বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির ও তারেক সহ 3 জন। এ সময় বাধা দিতে গেলে বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এখলাস উদ্দিনও আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মেহেদী হাসানকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। যে মারা গেছে সে এবং যারা মারছে তাকে, তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে এবং কি নিয়ে ঝগড়া বিবাদ হয়েছে এটা আমরা জানতে পারি নাই। এটি তদন্তের পর্যায়ে আছে এবং তদন্ত সমাপ্ত হলে আমরা বলতে পারবো প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে। নিহত মেহেদী হাসান জয় কিশোরগঞ্জ সদরের আব্দুল গনি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল সে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। উত্তরের হিমেল হাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের প্রকোপ। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মঙ্গলবার ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়ে উত্তরের জেলা পঞ্চগড়। কনকনে ঠান্ডা হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের মাত্রা। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। তবে সূর্য ওঠার পর ঠান্ডা কিছুটা কমলে কর্মচঞ্চলতা ফিরে আসে।
রাজশাহীতে তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সকালে এবং বিকেলের দিকে ঠান্ডা অনুভূত হয় বেশি। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ নানা বয়সী মানুষ। সাধারণ মানুষের জীবনযাত্রা একটু কঠিন হয়ে গেছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য কষ্ট। থাকেই শীতে, তারপর শীতের প্রকোপ বেশি থাকলে মানুষের চলাফেরা কাজকর্মে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। গত এক সপ্তাহ যাবৎ রাজশাহীর তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। এর মধ্যে বেশিরভাগ থেকেছে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। মৃদু শৈত্যপ্রবাহ, কখনো বা মাঝারি শৈত্যপ্রবাহ হয়েছে। রংপুরে জেঁকে বসেছে শীত। কুয়াশা ভেদ করে সূর্য উঠলেও কমছে না শীতের তীব্রতা। গৃহস্থালির কাজকর্ম করতে বিপাকে পড়ছেন নারীরা। জীবন জীবিকার তাগিদে ঠান্ডা উপেক্ষা করে বেরিয়ে পড়েন শ্রমজীবী মানুষ। এছাড়া নওগাঁ, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জেলায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। রওজে জাবিদ ঐশী, সময় সংবাদ। এদিকে রংপুর অঞ্চলে শীতের সঙ্গে বাড়ছে আগুনে পুড়ে হতাহতের সংখ্যা। জানুয়ারির প্রথম এক সপ্তাহে আগুন পোহাতে গিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। রতন সরকারের রিপোর্ট। শীত থেকে বাঁচতে খড়কুটোতে আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে গিয়ে গত বছর শীতে 28 জনের মৃত্যু হয়েছিল কেবল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা শেষে ফিরতে পারলেও নানা বয়সের 2 শতাধিক নারী পুরুষের জীবনে নেমে এসেছে প্রতিবন্ধকতার অভিশাপ। চলতি বছরের প্রথম সপ্তাহে 3 জনের মৃত্যু দিয়ে শুরু হয়েছে এখানে নতুন বছর। আমার বোন পুরা গেছে, আগুন তো আমার হয়েছিল, আমার বোন মারা গেছে। বেডের সংখ্যা কম, ডাক্তার তো কাল থেকে ঢুকে নেই। সরকারি এই মেডিকেলে 14 শয্যার বার্ন ইউনিট থাকলেও 2-3 গুণ পোড়া মানুষের চিকিৎসা চলে সাধারণ ওয়ার্ডে। শীতে বাড়তি প্রস্তুতির কথা জানালেন পরিচালক। আগুনের কাছে গেলে টাইট কাপড় চোপড় পরে যেতে হবে এবং আগুন লাগার সাথে সাথে যেন আগুনটা নিভিয়ে ফেলে তাকে হাসপাতালে প্রেরণ করা যায়, তাহলে মৃত্যুহার এবং বার্নের কারণে যে মরবিডিটিগুলো হয় সেটা কমানো সম্ভব। অজ্ঞতা, অসাবধানতাকেই চিহ্নিত করে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা। অগ্নিকাণ্ড থেকে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা বিভিন্ন বস্তিতে, মার্কেটে, শিক্ষা প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে প্রায়শই মহড়া করে থাকি এবং জনগণকে সচেতন করি। সাবধানতা আর পরিস্থিতি মোকাবেলার কৌশল জানা থাকলে মৃত্যু ও বড় ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সচেতন মানুষ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। গ্রামেগঞ্জে বাড়িতে বাড়িতে শীতের পিঠা খাওয়ার পসরা বসলেও শহুরে জীবনে এমন দেখা মেলে না। তাই শহরের মানুষ পিঠার স্বাদ নিতে ভিড় জমান ফুটপাতে। বগুড়ার ফুটপাতগুলোতে এখন প্রতিদিনই সকাল সন্ধ্যা হরেক রকমের পিঠার পসরা নিয়ে বসছে দোকানিরা। সাহিত্যিকদের মতে শহর জীবনের ব্যস্ততার মাঝেও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ফুটপাতে এমন আয়োজন। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। ইট পাথরের দালান কোঠার মধ্যে শহরবাসী গ্রাম বাংলার ঐতিহ্যকে খুঁজে পায় অনেক সময় ফুটপাতেই। শীত অনুভবের সাথে সাথেই বগুড়া শহরের মহল্লার ফুটপাতে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বসেছে মৌসুমী দোকানিরা। সকাল সন্ধ্যায় দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ঐতিহ্যের স্বাদ নিতে শহরবাসী। অল্প দামে এসব পিঠা পেয়ে খুশি ক্রেতারা। চিটা পিঠা খেতে এসেছি আমি, আম্মু আব্বুর জন্য চিটা পিঠা বাসায় নিয়ে যাব। এখানে রেডিমেড পিঠা বিক্রি হচ্ছে এবং খুব ভালো পিঠা, 12 থেকে 13 ধরনের পিঠা এখানে হয়। বাড়িতে এটা হবে না, 2-3টা আইটেম আছে যেটা বাড়িতে কোনো দিনই সম্ভব হবে না। বছরে 4 মাস চলে ফুটপাতের ভাসমান পিঠার দোকান। নতুন ধানের আটা দিয়ে পরিচ্ছন্নতার সাথে তৈরি করা হয় এসব পিঠা, আর এই পিঠা বেচেই এ সময় চলে তাদের সংসার। চিতই পিঠা তৈরি হয়, ভাপা পিঠা তৈরি হয়, মিষ্টি কুশলি হয়, ঝাল কুশলি হয়, 5 টাকা পিস এখানে বিক্রি হয়। দিনে আমাদের 4000, 5000, 6000 বিক্রি হয়, 700, 800, 1000 লাভ থাকে। শহর জীবনে ব্যস্ততার মাঝে শীতকালে ফুটপাতে পিঠাপুলির দোকান গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন এই সংস্কৃতি কর্মী। নাগরিক জীবনের ব্যস্ততা, সময়ের অভাব, এই অভাবগুলো থেকে মানুষ বাড়িতে পিঠা তৈরি না করে প্রস্তুতকৃত পিঠা খাওয়ার জন্য তারা দোকানে ভিড় করছে। পিঠা যে আমাদের ঐতিহ্য, এটা বাচ্চাদেরকে শেখানোর একটা অন্যতম চেষ্টাও বটে। বগুড়া শহরে খান্দার, সাতমাথা, চেলাপাড়া সহ অর্ধ শতাধিক স্থানে পিঠার দোকান বসছে প্রতিদিন। দোকানগুলোতে প্রতিদিন বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকার পিঠা। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।
সদ্যপ্রয়াত সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার শান্তি কামনায় মিলাদে অংশ নিয়ে দোয়া ও মোনাজাত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এই মিলাদ অনুষ্ঠিত হয়। প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের সদস্যরা মিলাদ ও দোয়ার আয়োজন করেন। এতে কিশোরগঞ্জের স্থানীয়রা সহ প্রয়াতের শুভানুধ্যায়ীরা অংশ নেন। রাষ্ট্রপতির পাশাপাশি এই আয়োজনে যোগ দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মিলাদে প্রয়াতের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আওয়ামী লীগের সদ্য প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের আদর্শ ধারণ করে রাজনীতিবিদদের জনগণের সেবক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত আশরাফুল ইসলামের স্মরণে নাগরিক স্মরণ সভায় এ আহ্বান জানান বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরফিন সিদ্দিক বলেন, সৈয়দ আশরাফ বিশ্বাস করতেন রাজনীতিবিদরা কখনো দুর্নীতি করবে না, আর দুর্নীতিবাজরা কখনো রাজনীতিতে জায়গা পাবে না। জীবনের শেষ দিন পর্যন্ত এই আদর্শ তিনি ধারণ করে গেছেন। বর্তমান রাজনীতিবিদদেরও তার এই আদর্শ ধারণ করে কাজ করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি সৈয়দ আশরাফ যে পথ দেখিয়ে গেছেন, সেই পথে রাজনীতিবিদদের হাঁটার আহ্বান জানান ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। রাজনীতিটা করেছেন, শক্ত কথা বলেছেন, কিন্তু সেই শক্ত কথাগুলো যে শব্দ প্রয়োগ করতেন সেটা ছিল অত্যন্ত শালীন। আমরা যারা আজকে রাজনীতিতে আছি, এখানে যারা এই শহরের নাগরিক প্রতিনিধি যারা রয়েছেন, তাদের কাছ থেকে এই শহরের মানুষ, এদেশের মানুষ সৈয়দ আশরাফুল ইসলামের মতো আচরণ প্রত্যাশা করে। মানুষকে দলের ঊর্ধ্বে স্থান দিয়ে যদি আমরা কাজ করতে পারি, মানুষের অন্তরে যদি আমরা জায়গা নেওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারি, আমরা আশা করব বাংলাদেশে আশরাফ ভাইয়ের মতো অসংখ্য আশরাফ ভাই তৈরি হবে। সৈয়দ আশরাফুল ইসলাম তিনি সারাটা জীবন রাজনীতি করেছেন, কিন্তু রাজনীতি থেকে কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমরা প্রায়শই দেখি যে আমাদের দেশে রাজনীতির নামে অন্যান্য পেশায় প্রবেশ করে আমরা প্রায় সবাই দুর্নীতির সাথে যুক্ত হয়ে যাই। সিটি ইকোনমিক জোনের সফলতার পর এবার দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান সিটি গ্রুপ। মুন্সিগঞ্জের গজারিয়ায় 108 একর জায়গার উপর স্থাপিত নতুন এ শিল্পাঞ্চলের নাম দেওয়া হয়েছে হোসেন্দি ইকোনমিক জোন। গতকাল রাজধানীতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার উদ্যোগে প্রাক যোগ্যতাপত্র প্রদান করা হয়। প্রাথমিকভাবে 10,000 কোটি টাকা বিনিয়োগে নতুন এ শিল্প অঞ্চলে সিমেন্ট, লবণ, সিরামিক, শিপ বিল্ডিং সহ বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করা হবে। এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ব্যবস্থা সহ প্রায় 15,000 লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ সময় সিটি গ্রুপের চেয়ারম্যান বলেন, গ্যাস বিদ্যুৎ সরবরাহে দক্ষতা বাড়ায় দেশের শিল্প কারখানা স্থাপন এখন অনেক সহজ। বিদেশি উদ্যোক্তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে অঞ্চল প্রাপ্তদের প্রতি আহ্বান জানান বেজার নির্বাহী চেয়ারম্যান। ইন্ডাস্ট্রি করার বাধা বিপত্তি কোথায়ও নাই, বিন্দুমাত্র নাই। ব্যাংকের থেকে ফাইন্যান্স পাওয়া যাচ্ছে, ইলেকট্রিক সাপ্লাই পাওয়া যাচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে, রাস্তা পাওয়া যাচ্ছে, পুলিশের ক্যাম্প পাওয়া যাচ্ছে, মেশিনারি 24 ঘন্টার মধ্যে পোর্ট অথরাইজ করে ডেলিভারি করাইবার সুযোগ করে দিচ্ছে। ধারাবাহিকতাটা যদি স্যার বজায় থাকে, এই দেশে ইন্ডাস্ট্রি হবে, আপনার ইকোনমি জোন শাইন করবে, আপনার দেশ আগায় যাবে। ইন্ডাস্ট্রিয়াল জোনে ইতিমধ্যে 2টা বিদেশি বিনিয়োগ নিশ্চিত হয়েছে। একটা তো উৎপাদনে এসেছে টিএইচ অস্ট্রেলিয়া, এবং কয়েকদিন আগে আমরা সাকাতা ইন্সের সাথে জন্য চুক্তি করেছি, সেটা তারা জমি নিয়েছে সেখানে 5 একর, এবং একটা সুইজারল্যান্ডের একটা কোম্পানি আসছে। একটা বিষয় ভাবার জন্য আমরা অনুরোধ করব সিটি গ্রুপকে, কিছু শিল্প যাতে অন্য উদ্যোক্তাদেরকেও করার সুযোগ দেওয়া হয়।
টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা। কাল যাবেন টুঙ্গিপাড়া। প্রথম কার্যদিবসে সচিবালয়ে নবনিযুক্ত মন্ত্রীরা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কাজের গতি বাড়ানোর প্রত্যয়। মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির শর্ত নিয়ে জোট গঠন হয়নি বললেন ওবায়দুল কাদের, প্রয়োজনে আগামীতে সম্প্রসারণ। নির্বাচন, সংসদ, সরকার সবই প্রত্যাখ্যান ঐক্যফ্রন্টের। জাতীয় সংলাপের ঘোষণা, ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন নেতারা। এবং 2018 সালে দেশে 418 শিশু হত্যা, ধর্ষণের পর হত্যা 60, তথ্য শিশু অধিকার ফোরামের। বিচারের দীর্ঘসূত্রতাই কারণ বলছেন সমাজবিজ্ঞানীরা। এই ছিল সন্ধ্যার সময়ে। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।